আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা তোমাদের বইয়ের নবম অধ্যায় রসায়ন বিজ্ঞানের নবম অধ্যায়ের আজকে তৃতীয় লেকচার। তো তোমাদের সকলকে অ্যাসিড এবং ক্ষারের শুভেচ্ছা। অ্যাসিড এবং ক্ষারের শুভেচ্ছা দিয়ে আজকের লেকচারটি আমরা শুরু করছি। আজকের লেকচারটিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেকচার। চলো দেখি আজকের পাঠের বিষয় কি। দেখো, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে প্রশমন বিক্রিয়া। পাশাপাশি আমরা লবণ এবং লবণের আর্দ্র বিশ্লেষণ সম্পর্কে জানব। প্রশমন বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের বইয়ের মধ্যে যতগুলো বিষয় আছে গুরুত্ব দেওয়ার মতো, যেগুলো ফিউচারে বা পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের খুব বেশি কাজে লাগবে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে প্রশমন বিক্রিয়া। পাশাপাশি তোমাদেরকে লবণও জানতে হবে, লবণ সম্পর্কেও তোমাদের ধারণা থাকতে হবে। তো চলো দেখি আজকের পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে। আজকের পাঠ শেষে প্রশমন বিক্রিয়া সম্পর্কে তোমরা জানতে পারবে এবং লবণ ও লবণের আর্দ্র বিশ্লেষণ সম্পর্কে জানতে পারবে। যদিও দুটি পয়েন্টের উপরে আজকের লেকচারটি সাজানো হয়েছে, কিন্তু তারপরেও অনেক ছোট ছোট বিষয় চলে আসবে যেগুলো হয়তো এর আগে তোমরা খুব বেশি শুনোনি বা জানোনি। চলো তাহলে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। দেখো, প্রথমেই আমরা প্রশমন বিক্রিয়ার সংজ্ঞাটা একটু দেখব। প্রশমন বিক্রিয়া আসলে কাকে বলে? দেখো, এই লেভেলে তোমরা যেই লেভেলে আছো, এই লেভেলটাতে অর্থাৎ 9, 10 প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা এইভাবে দিলেই চলবে। বাট কলেজে উঠলে সংজ্ঞাটা আরেকটু গুছানো, আরেকটু বড় হবে। যেমন এখানে সংজ্ঞাটা দিয়েছে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে প্রশমন বিক্রিয়া বলে। আবার বলছি যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে প্রশমন বিক্রিয়া বলে। এই সংজ্ঞাটি তোমরা সবাই জানো, তারপর আমি একটু লিখে দিয়েছি, তোমরা নোট করে নাও। দেখো, আমরা চিত্রের মাধ্যমে একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা দুটি কনিক্যাল ফ্লাক্স নিলাম। এই কনিক্যাল ফ্লাক্সের একটির মধ্যে আছে অ্যাসিড, আরেকটির মধ্যে আছে ক্ষার। আমরা এখন যেটি করব, অ্যাসিডের মধ্যে ক্ষারকে ঢেলে দেব। দেখো, অ্যাসিডের মধ্যে যখন আমরা ক্ষারটাকে ঢেলে দিচ্ছি, এখানে লক্ষ্য করার যে বিষয়টি আছে সেটি হচ্ছে অ্যাসিডের মধ্যে ক্ষার গেলে অ্যাসিডের যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু ধীরে 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 পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বর্ণ পরিবর্তন হবে। এখানে এই বর্ণ পরিবর্তন নিয়ে চমৎকার একটি ইনফরমেশন আসবে, যেটি নির্দেশক হিসেবে পরিচিত। এই লেকচারের শেষ দিকে নির্দেশক নিয়ে অল্প কিছু কথা বলেছি, বাট পরের লেকচারে নির্দেশক নিয়ে আরও বেশি কথা হবে ইনশাআল্লাহ। দেখো, এই যে মিক্সচারটা তৈরি হয়েছে আমাদের এখানে, এই মিক্সচারের মধ্যে অর্থাৎ এই অংশটার মধ্যে এখানে একই সাথে আছে লবণ এবং পানি। আর যেটি তোমাদেরকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে বর্ণ পরিবর্তন হয়েছে। শুধুমাত্র অ্যাসিডের মধ্যে ক্ষার দিলে বর্ণ পরিবর্তন হয় না, সেক্ষেত্রে অবশ্যই শুরুতে একটি নির্দেশক দিতে হয়। তো নির্দেশক দেওয়ার পরে বর্ণটা পরিবর্তন হচ্ছে। কেন পরিবর্তন হচ্ছে এটি আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও ভালো করে আলোচনা করব। তো অ্যাসিড এবং ক্ষার যদি মিশ্রিত হয়, তাহলে আজকের যেটি বোঝার বিষয় সেটি হচ্ছে অ্যাসিড ক্ষার মিশ্রিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে মোটা দাগে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে অ্যাসিড বিক্রিয়া করলে, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে লবণ পানি উৎপন্ন করে। দেখো, অ্যাসিড বিক্রিয়া করছে ক্ষারের সাথে, উৎপন্ন করছে লবণ এবং পানি, উৎপন্ন করছে লবণ এবং পানি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে থাকার কথা, আমরা যখন রাসায়নিক বিক্রিয়া পড়িয়েছি তখন থেকে আজকে পর্যন্ত যে কটি বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামনে এসেছে, তার মধ্যে বিক্রিয়াগুলোকে আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। সংযোজন বিক্রিয়া এসেছে, প্রতিস্থাপন বিক্রিয়া এসেছে, দহন বিক্রিয়া এসেছে, আরেকটি হচ্ছে বিয়োজন বিক্রিয়া এসেছে। তো ওই 4টি বিক্রিয়ার যে ধারা ছিল সেই ধারাটি ছিল এক ধরনের। আজকে যে বিক্রিয়াটা এসেছে এটি হচ্ছে প্রশমন বিক্রিয়া। তো তোমাদেরকে কিন্তু এটি মনে রাখতে হবে। এছাড়াও অধক্ষেপণ বিক্রিয়া আছে, পলিমারকরণ বিক্রিয়া আছে, সমানুকরণ বিক্রিয়া আছে। তো এই 5টি বিক্রিয়া দিয়ে প্রত্যেক বছর বোর্ডে কোনো না কোনো প্রশ্ন আসে তোমাদের। তো আশা করি বুঝতে পেরেছো যে প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করবে এবং লবণ ও পানি উৎপন্ন করবে।
দেখো এখানে আমরা যে জিনিসটা অ্যাসিড নিয়ে আমরা প্রথম লেকচারে আলোচনা করেছি, ক্ষার নিয়ে আমরা দ্বিতীয় লেকচারে আলোচনা করেছি, কিন্তু লবণ সম্পর্কে আমাদের তেমন কোনো আলোচনা হয়নি। তাই এই লেকচারের মধ্যে আমরা লবণকে চেষ্টা করব তোমাদেরকে আগে চিনানোর জন্য। লবণটাকে চিনানোর পরে বা লবণটাকে তোমরা যখন চিনবে তারপরেই আমরা প্রশমন বিক্রিয়ার উদাহরণগুলো দেখব। এরপরে পানি সম্পর্কে তোমরা সকলেই জানো। তাহলে এই আলোচনার মধ্যে অর্থাৎ প্রশমন বিক্রিয়ার মধ্যে অ্যাসিড ক্ষার সম্পর্কে আমরা আগে জেনেছি, পানিকে আমরা চিনি, শুধুমাত্র আমাদেরকে লবণকে বুঝতে হবে, তাহলেই আমরা প্রশমন বিক্রিয়াগুলোকে ধরতে পারবো। চলো আমরা পরবর্তী স্লাইডে লবণ সম্পর্কে একটু জেনে নিই। দেখো লবণ কাকে বলে? আসলে লবণের স্পেসিফিকেশন বা লবণের সংজ্ঞাটা সরাসরি না দিলেও লবণটাকে তোমরা এইভাবে চিনতে পারবে। দেখো যে কোনো ধাতু বা ধনাত্মক আয়নের সাথে নিম্নোক্ত আয়নগুলো যুক্ত হলে সাধারণত লবণ তৈরি হয়। সাধারণত বলেছি কেননা লবণ তৈরির এখানে যে ফর্মুলাটা দেখিয়েছি এটাই একমাত্র ফর্মুলা নয়। লবণ তৈরির অনেকগুলো সাইড আছে, তার মধ্যে যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই অংশটাকে তুলে এনেছি লবণ চেনার জন্য। তো কোন আয়নগুলোর সাথে সাধারণত ধাতু যুক্ত হয়, চলো আমরা সেই আয়ন বা মূলকগুলোর সাথে একটু পরিচয় হই। দেখো এখানে প্রথমত হচ্ছে সালফেট। সালফেট এটি হচ্ছে SO4 2-, তারপর হচ্ছে নাইট্রেট, তারপর হচ্ছে কার্বনেট, তারপর হচ্ছে ফসফেট, তারপরে হচ্ছে ক্লোরাইড। সাধারণত এই মূলকগুলোর সাথে যদি ধাতু যুক্ত হয় তাহলে যে যৌগটি তৈরি হয় সেটি লবণ নামে পরিচিত, অথবা ধনাত্মক কোনো চার্জ যুক্ত হয় তাহলে যেটি তৈরি হয় সেটিও লবণ নামে পরিচিত। এছাড়াও আরও লবণ আছে, যেমন জৈব লবণ আছে কিছু, সেগুলো এখানে আলোচনায় আনা হয়নি। তোমাদের জন্য এই লবণটাকে সাধারণত এইভাবে চিনলে আমরা 9-10টা কভার করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো লবণ হচ্ছে দেখো ধাতুর সাথে সালফেট, নাইট্রেট, কার্বনেট, ফসফেট, ক্লোরাইড এই মূলকগুলো যুক্ত হলে যে যৌগ তৈরি হয় সেটি হচ্ছে লবণ। তো আমরা একটু দেখি যে লবণ কিভাবে তৈরি হয়। দেখো আমরা একটি ধাতু নিলাম যেটি হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ধাতুর সাথে যখন আমরা সালফেট যুক্ত করব তখন যে যৌগটি তৈরি হবে বা যে লবণটি তৈরি হবে তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়ামের সাথে যখন আমরা নাইট্রেট লবণ যুক্ত করব তখন যে যৌগটি তৈরি হবে তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট। এরপরে ম্যাগনেসিয়ামের সাথে যখন কার্বনেট যুক্ত করব তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়ামের সাথে যখন আমরা ফসফেট যুক্ত করব তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট। ম্যাগনেসিয়ামের সাথে যখন ক্লোরিন যুক্ত হবে তখন হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। একদম সিম্পল। দেখো আমরা যে মূলকগুলো কথা বলেছি সেই মূলকগুলোর সাথে আমরা এই ধাতুটাকে ম্যাগনেসিয়াম ধাতুটাকে যুক্ত করে দেওয়ার পরে যে যৌগটা তৈরি হয়েছে সবগুলো যৌগ এখানে হচ্ছে লবণ। এখন ম্যাগনেসিয়ামকে চেঞ্জ করে তোমরা যদি সোডিয়াম নাও, পটাশিয়াম নাও, অ্যালুমিনিয়াম নাও, যে কোনো একটি ধাতু নাও তাহলে যে যৌগটা তৈরি হবে সেটি কিন্তু কী হবে? লবণ হবে। এখানে আমি ম্যাগনেসিয়াম নিয়েছি, তোমরা সোডিয়াম নিয়ে চেক করতে পারো, তারপরে তোমরা কিছু লবণ তৈরি করে সেটি খাতায় নোট আকারে তুলে রাখতে পারো। চলো আমরা আরও একটি ধাতু নিয়ে পরীক্ষা করে দেখব যে লবণ কীভাবে তৈরি হয়। দেখো এবার আমরা সোডিয়ামকে নিলাম, সোডিয়াম নিয়ে দেখলাম যে সোডিয়াম সালফেটের সাথে যুক্ত হয়ে সোডিয়াম সালফেট উৎপন্ন করে, এটি একটি লবণ। সোডিয়াম নাইট্রেটের সাথে যুক্ত হয়ে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করে, এটিও একটি লবণ। সোডিয়াম কার্বনেটের সাথে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে, এটিও একটি লবণ। সোডিয়াম ফসফেটের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ফসফেট উৎপন্ন করে, এটিও একটি লবণ। সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, এটিও একটি লবণ। তোমরা খুব সহজেই এখন বুঝতে পেরেছো যে লবণ আসলে তোমরা কিভাবে লবণ তৈরি করবে। এই লেভেলের 9-10 শিক্ষার্থীগুলো অনেক সময় লবণ আসলে দেখে চিনতে পারে না যে কোনটি লবণ, এটি কিন্তু তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ধাতুর সাথে এই আয়নগুলো যুক্ত করবে তাহলেই তোমরা লবণ পেয়ে যাবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এই আয়নগুলো ছাড়া কি আরও কোনো আয়ন আছে কিনা? অবশ্যই আছে। সচরাচর তোমাদের চোখের সামনে এই লবণগুলোই বেশি পড়বে, এই কারণে এই ক্ষতি তুলেছি আমরা। আশা করি বুঝতে পেরেছো তোমরা যে লবণ কিভাবে তৈরি করবে। তোমাদের কাছে একটি অনুরোধ রইল, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম ছাড়া বাকি যে ধাতুগুলো আছে তোমার পরিচিত কয়েকটা ধাতু নিয়ে তোমরা বাসায় একটু লবণ তৈরি করে সেই লবণটা খাতায় একটু নোট করে রাখবে, এতে তোমাদের পেজটা অনেক স্ট্রং হবে আশা করি। এখন দেখো আমরা প্রশমন বিক্রিয়া শিখব।
দেখো প্রথমে যে প্রশমন বিক্রিয়াটা আমরা নিয়েছি সেটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিক্রিয়াটা করব। প্রশমন বিক্রিয়া যখন আমরা ক্লাস নিতে যাই, অর্থাৎ বোর্ডে যখন আমরা ক্লাস নিই, তখন শিক্ষার্থীদের যে প্রশ্নের সম্মুখীন আমি ব্যক্তিগতভাবে হয়েছি সেটার সমাধান আকারে এখানে আমি তুলেছি। তারা কি করে, একটি অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড যেখানে অ্যাসিড, এটি কিন্তু আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারে। সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, এটিও তারা বুঝতে পারে। এই দুইটা বাম পাশে অর্থাৎ বিক্রিয়ক আকারে সাজানোর পরে ডান পাশে লবণটা এবং পানিটা, তারা পানি বসাতে পারলেও লবণ ফরমেশনটা তারা ভালো করে বোঝে না যে স্যার লবণটা কি তৈরি হবে। তো এই লেকচারে আমি একটি প্রশমন বিক্রিয়া সম্পন্ন করার যেই প্রক্রিয়া বা তোমরা যেভাবে সম্পন্ন করতে পারবে সেটি নিয়েই ছিল আমার বড় প্রচেষ্টা, যাতে তোমরা রিয়াকশনগুলোকে করতে পারো। অর্থাৎ 9-10 বাচ্চাদের সবচেয়ে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে বিক্রিয়া সম্পন্ন করা। তো এখানে তোমাকে তোমার যেটা সুবিধা সেটা হচ্ছে তুমি কোন অ্যাসিড কোন ক্ষার বিক্রিয়া করাবে এটা কিন্তু তুমি শুরু থেকেই জানো। যেমন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাতে হবে, এই বিষয়টি কিন্তু তুমি জানো। দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে, বিক্রিয়ক অংশে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি নিয়ে নিলা, বিক্রিয়ক অংশে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি নিয়ে নিলা। এখন তুমি এটা জানো যে একটা অ্যাসিড একটা ক্ষারের সাথে বিক্রিয়া করলে লবণ আর পানি উৎপন্ন করে, তাহলে ডেফিনেটলি পানি তৈরি হবে। তুমি কি করলা, শুরুতেই পানিটাকে লিখে ফেললা। এখন তোমাকে যেটা করতে হবে, পানি লবণ বানাতে হবে। তো দেখো লবণটা কিভাবে বানাবে, খুব সাবধানে একটু খেয়াল করো। এই লেখাটার দিকে তাকাও। প্রশমন বিক্রিয়ার উৎপাদ হিসেবে যে লবণ ও পানি পাওয়া যায়, এর মধ্যে লবণ মূলকটি আসে অ্যাসিড থেকে এবং লবণের যে মূলকটি আছে সেটি আছে অ্যাসিড থেকে এবং ক্ষারটি ধাতুটি আসে সাধারণত ক্ষার থেকে। এই কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের ডান দিকে যে লবণটা তৈরি হবে, এই লবণ তৈরি হতে তোমরা জানো লবণ একটু আগে আমরা দেখেছি যে লবণ তৈরি হতে একটি ধাতু লাগে আর সাথে লবণের যে মূলকগুলো আছে সেগুলো লাগে। তো লবণের যে মূলকটা আছে মাথায় রাখতে হবে প্লিজ, এই লবণের মূলকটা আসবে অ্যাসিড থেকে আর ক্ষার থেকে আসবে ধাতুটা। তাহলেই তুমি অ্যাসিডকে লবণকে ফর্ম করতে পারবা। দেখো আমরা এটিকে একটু দেখি। এই যে অ্যাসিডটা আছে, অ্যাসিডের মধ্যে যে ক্লোরাইড আয়নটা আছে, এই ক্লোরাইড আয়নটা হচ্ছে এখানে লবণের মূলক। বুঝতে পেরেছো কিনা একটু ভালো করে দেখো। আবারও বলছি, অ্যাসিডের মধ্যে সর্বদা লবণের মূলক থাকবে, তাহলে এখানে ক্লোরাইড আয়নটা হচ্ছে লবণ মূলক। আর ক্ষারের দিকে তাকাও, ক্ষারের দিকে কি তোমরা কোনো ধাতু পাচ্ছ? অবশ্যই একটি ধাতু পাচ্ছ, যেটি হচ্ছে সোডিয়াম। এই যে লবণের দুইটা জিনিসকে আমরা তোমাদের সামনে চিহ্নিত করার চেষ্টা করলাম, তোমরা দেখো বুঝতে পেরেছো কিনা। অ্যাসিডের মধ্যে লবণমূলক যেটি আছে সেটি হচ্ছে ক্লোরাইড আয়ন, আর ক্ষারের মধ্যে যে ধাতুটি আছে সেটি হচ্ছে সোডিয়াম। এখন এরা দুজন কিন্তু যুক্ত হবে। কিভাবে যুক্ত হচ্ছে দেখো, সোডিয়াম এবং ক্লোরিন পাশাপাশি যুক্ত হয়ে, মূলত এটি সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আকারে আছে। তারপরে তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এরা দুজন মিলে কি তৈরি করলো, সোডিয়াম ক্লোরাইড। আমাদের কিন্তু লবণ প্রডিউস হয়ে গেল। একটু ডিপলি চিন্তা করো যে লবণের মূলকটা আসবে অ্যাসিড থেকে। প্রয়োজন একটু নোট করে নাও এই কথাটা, লবণের মূলকটা আসবে অ্যাসিড থেকে এবং লবণ তৈরি করতে যে ধাতু লাগে সেটি আসবে ক্ষার থেকে। তাহলেই কিন্তু আমাদের লবণ তৈরি করতে কোনো অসুবিধা হবে না। আর পানি তো খুব সহজ, পানি জাস্ট লিখে ফেললেই হবে। এটা কীভাবে তৈরি হবে সেটা চেতে জরুরি হচ্ছে লিখে ফেলো। তারপর আমি এখানে দেখালাম H+ ও H- মিলে পানি তৈরি করেছে। এই হচ্ছে আমাদের একটি প্রশমন বিক্রিয়ার সমীকরণ সম্পন্ন করা। এখন এখানে তোমাকে যেটা করতে হবে সেটা একটু বাংলা লিখে নিতে হবে। এখানে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে NaCl লবণ এবং H2O পানি উৎপন্ন করেছে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিক্রিয়া কমপ্লিট করার মাধ্যমে তোমাদেরকে একটি মেসেজ অবশ্যই দিতে পেরেছি, সেটি হচ্ছে ডান দিকে যে লবণটা তৈরি হবে সেই লবণের মূলকটা আসবে অ্যাসিড থেকে, ধাতুটা আসবে ক্ষার থেকে। চলো আমরা আরও বেশ কিছু বিক্রিয়া দেখব। এখন আমরা সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিক্রিয়াটা দেখব। ঠিক একইভাবে তোমরা একটু দেখো, লেখাটাকে একটু আগে পড়ে নেই। সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করবে। সোডিয়াম সালফেট লবণ এবং পানি উৎপন্ন করবে। তো এখানে তোমরা বুঝতেই পেরেছো অ্যাসিড হিসেবে সালফিউরিক অ্যাসিড থাকবে এবং ক্ষার হিসেবে বা ক্ষারক হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। তো এখানে সেই একই কথা,
কোন কথাটা আমরা নিয়েছি? প্রশমন বিক্রিয়া উৎপাদ হিসেবে যে লবণ ও পানি পাওয়া যায় এর মধ্যে লবণমূলকটি আসবে অ্যাসিড থেকে এবং ধাতুটি আসবে ক্ষার থেকে। এই লেখাটা আমি বারবার দেখিয়েছি। কেন দেখিয়েছি? যাতে তোমরা লবণ তৈরি করতে জীবনে আর কখনো প্রবলেম না হয়। চলো তোমরা একটু আমাকে বলতে পারবা সালফিউরিক অ্যাসিডের লবণমূলক কোনটা? এই দেখো, লবণমূলকটা হচ্ছে সালফেটমূলক, এবং এখানেও কিন্তু সেই একই সোডিয়াম ধাতুটি আছে, যেটি সাধারণত লবণ ফর্ম করতে যে ধাতুটা দরকার হয় সেটি হিসেবে কাজ করবে। এই দুজনকে মিলে এখন দেখো আমরা সোডিয়াম সালফেট লবণ বানিয়ে ফেলব। সহজ না বন্ধুরা? যে লবণ কীভাবে বানাতে হয় এটি কিন্তু কঠিন। আমরা যখন 9 10-এ পড়েছি তখন লবণ বানানো আমি আসলে পারতাম না বা বুঝতাম না ভালো করে। তো এখন দেখো লবণ বানানোটা কত সহজ, সাথে তোমরা জাস্ট পানি বানিয়ে ফেলবা। এই হচ্ছে প্রশমন বিক্রিয়া সম্পন্ন করা। অনেক সময় তোমাদের পরীক্ষায় একটা অক্সাইড দিয়ে বলা হয় এটি হয় অম্লধর্মী বিশিষ্ট অক্সাইড অথবা ক্ষারধর্মী বিশিষ্ট অক্সাইড, এটা প্রমাণ করো। ঠিক প্রমাণটা কিন্তু এইভাবেই করতে হবে। সেটা যদি অম্লধর্ম হয় ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি বানাবা, সেটা যদি ক্ষার ধর্ম হয় অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি বানাবা। তো লবণ বানানোর ফর্মুলা হচ্ছে এটি। অক্সাইডের সাথে কীভাবে বিক্রিয়া করে লবণ তৈরি হবে সেটিও আমরা পরবর্তীতে দেখাবো। এখন এই বিক্রিয়াটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আরও কিছু বিক্রিয়া দেখি। দেখো এখন সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা আমরা একটু করব। ঠিক একইভাবে তোমরা একটু বাংলা লেখাটা লিখবা এবং পাশাপাশি এইভাবে সাজাবে। দেখো সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম হাইড্রোক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট লবণ এবং পানি উৎপন্ন করে। ঠিক আমরা যেভাবে সাজিয়েছি। তো আমরা এখন এই বাংলা লেখাটা আবার দেখব। এটা আমি বারবার দেখাবো শুধু তোমাদেরকে স্মরণ করানোর জন্য। প্রশমন বিক্রিয়া উৎপাদ হিসেবে যে লবণ ও পানি পাওয়া যায় এর মধ্যে লবণমূলকটি অ্যাসিড থেকে পাওয়া যায় এবং ধাতুটি ক্ষার থেকে পাওয়া যায়। তো দেখো সালফিউরিক অ্যাসিডের মধ্যে একটু আগে আমরা দেখেছি সালফেট মূলক হচ্ছে লবণমূলক, এবং এখানে কিন্তু ধাতু হিসেবে পটাশিয়ামকে ব্যবহার হয়েছে। এই দুজনকে নিয়ে আমরা কি করব? আমাদের লবণটিকে বানিয়ে ফেলব। দেখো লবণ কিন্তু হয়ে গেল পটাশিয়াম সালফেট। পাশাপাশি তুমি কি করবা? তোমার পানিকে তৈরি করে ফেলবা। এই হচ্ছে তোমার পানি। বিক্রিয়া সম্পন্ন হয়ে গেল। খুব কি কঠিন? প্রশমন বিক্রিয়াটি কি খুব বেশি কঠিন ছিল? কিন্তু শিক্ষার্থীরা অনেক সময় লবণ বানাতে পারে না বা বিক্রিয়াটাকে সম্পূর্ণ করতে পারে না। তো এই ছিল সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা। চলো আমরা নাইট্রিক অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেখি। ডিফারেন্ট বিক্রিয়া দিয়ে দেখিয়েছি যাতে তোমাদের কোনো প্রশ্ন না থাকে যে স্যার এই বিক্রিয়াটা তো আপনি করেছেন, এটা সহজ মনে হয়েছে, আর একটা বিক্রিয়া বোধহয় আমার কাছে একটু কঠিন লাগতো। ঠিক এরকম না, কিছু কিছু অ্যাঙ্গেলে আমি বিক্রিয়াগুলো দেখিয়েছি যাতে তোমাদের প্রবলেম না হয়। দেখো এখানে ঠিক একই। আবার একটু বাংলা লেখাটা দেখে নেব। নাইট্রিক অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট লবণ এবং পানি উৎপন্ন করবে বিক্রিয়া নির্ভর। তো ঠিক সেই বাংলা লেখাটা একটু দেখো। প্রশমন বিক্রিয়া উৎপাদ হিসেবে যে লবণ ও পানি পাওয়া যায় এর মধ্যে লবণমূলকটি অ্যাসিড থেকে পাওয়া যায় এবং ধাতুটি আসে ক্ষার থেকে। এই লেখাটি তোমাদেরকে মুখস্থ করিয়ে ছাড়বো আমি আজকে, যাতে তোমাদেরকে মনে থাকে। এই লেখাটা খুবই দরকারি একটা লেখা। হ্যাঁ, তো এবং এখন বলো তো নাইট্রিক অ্যাসিডের লবণমূলক কোনটা? যারা একটু মেধাবী আছো অবশ্যই বুঝে যাবে। এখানে নাইট্রেট মূলকটি হচ্ছে লবণমূলক, আর ধাতু হিসেবে ক্যালসিয়ামকে আমরা পাবো। এই দুজনে যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের কী করবে? আমাদের যেই ক্যালসিয়াম নাইট্রেট লবণটি আছে সেটি ফর্ম করবে। এখন এই যে এখানে নাইট্রেটের সাথে যে 2 হয়েছে এটি হচ্ছে যোজনী অ্যাডজাস্ট করা, আমরা শিখিয়েছি আজকে, নিশ্চয়ই তোমরা এটি জানো। ক্যালসিয়ামের যোজনী 2, এই জন্য নাইট্রেটের সংখ্যা 2 হয়েছে। পাশাপাশি তোমরা পানিকে প্রডিউস করে ফেলো। এই হচ্ছে পানি। খুব কঠিন মনে হচ্ছে না যে খুব কঠিন, আসলে বিক্রিয়াগুলো সহজ। চলো আমরা আরও একটি বিক্রিয়া দেখি। নাইট্রিক অ্যাসিডের সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিক্রিয়াটা একটু দেখো। বাংলাটা তোমরা একটু লিখে নাও বা দেখে নাও। নাইট্রিক অ্যাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম নাইট্রেট লবণ এবং পানি উৎপন্ন করে। ঠিক একইভাবে দেখো সেই বাংলা লেখাটা। প্রশমন বিক্রিয়ার উৎপাদ হিসেবে যে লবণটি পাওয়া যায় এর মধ্যে লবণমূলকটি আসে অ্যাসিড থেকে এবং ধাতুটি আসে ক্ষার থেকে। তো এখানে ঠিক একইভাবে কি হচ্ছে? নাইট্রিক লবণটা হচ্ছে অ্যাসিড থেকে আসবে, এটি হচ্ছে মূলত নাইট্রিক মূলকটা হচ্ছে লবণমূলক, আর এখানে ধাতু হিসেবে আমরা অ্যালুমিনিয়ামকে ব্যবহার করব। তো এরা দুজন যুক্ত হয়ে আমাদের অ্যালুমিনিয়াম নাইট্রেটটা উৎপন্ন করবে। দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট লবণটি তৈরি হয়ে গেল। পাশাপাশি আমরা পানি প্রডিউস করব। এই হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়া। অনেকগুলো বিক্রিয়া দেখিয়েছি, এখন আসো একটা অক্সাইডের মাধ্যমে আমরা একটু দেখি। দেখো নাইট্রিক অ্যাসিড
এবং ক্যালসিয়াম অক্সাইডের প্রশমন বিক্রিয়া। এখানে একটু তোমাদেরকে মনে করিয়ে দিতে হয় যে ধাতুর অক্সাইডগুলো ক্ষার ধর্ম বিশিষ্ট হয়, ধাতুর অক্সাইডগুলো ক্ষার ধর্ম বিশিষ্ট হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ধাতুর অক্সাইড, এই কারণে এটি ক্ষার ধর্ম বিশিষ্ট। আমরা যদি একটি অধাতুর অক্সাইড নিতাম সেটা অম্ল ধর্ম বিশিষ্ট হতো এবং সে বিক্রিয়া করতো কিন্তু একটি ক্ষারের সাথে। চলো আমরা একটু বাংলা লিখে নিই। দেখো, নাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট লবণ এবং পানি উৎপন্ন করে। এখানে কিন্তু একটু ভালো করে খেয়াল করো, খুব বেশি কঠিন নয়। আমরা ঠিক একইভাবে সেই বাংলা লেখাটা একটু চেক করে নেই। প্রশমন বিক্রিয়া উৎপাদ হিসেবে যে লবণ ও পানি পাওয়া যায়, এর মধ্যে লবণমূলকটি অ্যাসিড থেকে এবং ধাতুটি আসে ক্ষার থেকে। তাহলে লবণমূলকটাকে একটু খুঁজে দেখো। ঠিক একইভাবে নাইট্রেট মূলক হচ্ছে লবণ এবং এখানে ধাতুটি হচ্ছে ক্ষারের মধ্যে আছে, অর্থাৎ ক্যালসিয়াম হচ্ছে এখানে ধাতু। এরা দুজন যুক্ত হয়ে কী তৈরি করবে? এরা দুজন যুক্ত হয়ে কিন্তু তোমার ক্যালসিয়াম নাইট্রেট লবণটি তৈরি করবে। পাশাপাশি কি করবে? পানি ফর্ম করবে। পানি তো তোমরা নিশ্চয়ই চেনো, এটি বলার অপেক্ষা রাখে না। এই হচ্ছে একটি অ্যাসিডের সাথে ধাতুর অক্সাইডের প্রশমন বিক্রিয়া, একটি অ্যাসিডের সাথে ধাতুর অক্সাইডের প্রশমন বিক্রিয়া। এখন আমরা একটু দেখব একটি ক্ষারের সাথে অধাতুর অক্সাইডের প্রশমন বিক্রিয়া। তো এখানে অধাতুর অক্সাইড হিসেবে আমরা সালফার ডাইঅক্সাইড নিয়েছি। সালফার ডাইঅক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে। তো দেখো, সেই বাংলা লেখাটা আমরা আবার দেখালাম একটু। প্রশমন বিক্রিয়া উৎপাদ হিসেবে যে লবণ ও পানি পাওয়া যায়, এর মধ্যে লবণমূলকটি অ্যাসিড থেকে আসে এবং ধাতুটি আসে ক্ষার থেকে। এটি মূলত লবণমূলক। এখন তোমাদের একটি প্রশ্ন আসতে পারে যে স্যার, সালফার ডাইঅক্সাইড তো কোনো লবণমূলক হিসেবে ওখানে ছিল না। একটুখানি বুদ্ধি খাটাতে হবে। সালফার ডাইঅক্সাইড কোনো মূলক হতে পারে না, এটি একটি যৌগ। তো সালফারের মূলক যেগুলো আছে, সালফারের কিন্তু একাধিক মূলক আছে, যেমন সালফেট মূলক আছে, সালফাইড মূলক আছে। তো তোমাদের কাছে বেশি পরিচিত হচ্ছে সালফেট মূলক। ডেফিনেটলি এই সালফারকে আমাদের সালফেট মূলকে চিন্তা করে লবণটাকে বানাতে হবে। যেহেতু এটি একটি যৌগ, এ মূলক নয়, সুতরাং এটাকে আমরা এই সালফার ডাইঅক্সাইডকে সালফেটে কনভার্ট করতে হবে। তাই এই পোর্শনটাকে আমরা লবণমূলক হিসেবে চিন্তা করে নেব। পাশাপাশি ধাতু হবে। এখন এরা দুজন যুক্ত হয়ে বেসিক্যালি তৈরি করবে হচ্ছে পটাশিয়াম সালফেট লবণটি, এবং পানি হবে কি? ওই হাইড্রোক্সাইডটি একাই রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে পুনর্বিন্যাস হয়ে পানি উৎপন্ন করবে। এখন এই জায়গাতে কিন্তু একটু সমতাকরণ করে নিতে হবে। সমতাকরণ না করলে এই বিক্রিয়াটি বুঝতে অসুবিধা হবে। তোমরা নিশ্চয়ই সমতাকরণ জানো, সমতাকরণ না জানলে এটির উপরে আলাদা করে একটি লেকচার তৈরি করতে হবে। এই ছিল টোটাল প্রশমন বিক্রিয়াকে সাজানো। আমরা অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়া দেখলাম বেশ কয়েকটা, পাশাপাশি একটি অধাতুর অক্সাইডের সাথে ক্ষারের বিক্রিয়া করলাম, একটি ধাতুর অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া করে আমরা অক্সাইডগুলোর মাধ্যমে প্রশমন বিক্রিয়া সম্পন্ন করলাম। এই ছিল প্রশমন বিক্রিয়া। আমার মনে হয় যে প্রশমন বিক্রিয়া খুব বেশি তোমাদের কঠিন লাগেনি। আশা করছি তোমরা প্রশমন বিক্রিয়া পারবে। এখন আমরা লবণের আর্দ্র বিশ্লেষণ বা লবণ সম্পর্কে আরও কিছু তথ্য জানব। লবণের আর্দ্র বিশ্লেষণ, এটা নিয়ে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কোন ধর্ম বিশিষ্ট হয়, এটি ব্যাখ্যা করো। এই জাতীয় প্রশ্ন টুকটাক পরীক্ষায় আসে এবং এটি তোমার জানাটাও খুব জরুরি। তো চলো লবণের আর্দ্র বিশ্লেষণ নিয়ে আমরা একটু কাজ করি। দেখো, একটি কনিক্যাল ফ্লাক্স নিলাম, এর মধ্যে আমরা তীব্র অ্যাসিড দিলাম, আর দুর্বল একটি ক্ষার দিলাম আরেকটি কনিক্যাল ফ্লাক্সে, এবং একটি খালি কনিক্যাল ফ্লাক্স নিলাম। হ্যাঁ, চেষ্টা করবে বোঝার। আসলে অনেক কিছু মুখে বলে বোঝানো যায় না, চিত্রের মাধ্যমে দেখলে শিক্ষার্থীরা অনেক সময় অনেক কিছু বোঝে। হ্যাঁ, তো এখানে আমি চেষ্টা করেছি, যেহেতু তোমরা আমাকে ফেস টু ফেস দেখছো না, আমি বোর্ডেও ক্লাস নিচ্ছি না, আমি চেষ্টা করছি ল্যাপটপে বা প্রেজেন্টেশনের মাধ্যমে আমার ভেতরে যা আছে সেটি তোমার ভেতরে ঢোকানোর। তো এখানে একটু খুব ভালো করে খেয়াল করবো আমি কি বলতে চাচ্ছি। আমরা এই খালি পাত্রের মধ্যে তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষারকে প্রবেশ করাবো। প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে তীব্র অ্যাসিডটাকে খালি পাত্রের মধ্যে দিচ্ছি। তো খালি পাত্রের মধ্যে আমরা তীব্র অ্যাসিডকে প্রথমে রাখলাম। অ্যাসিডের কালার তোমরা জানো যে পানির মতো হয়ে থাকে। তো এখন এক্স্যাক্টলি পানির মতো কালার তো দেখানো আমার জন্য সম্ভব না, এই জন্য কালারটা একটু এইরকম হয়েছে। এটা ধরে নাও অ্যাসিড হিসেবে আমরা রেখেছি। তো আমরা অ্যাসিড যতটুকু পরিমাণ ছিল আমরা দিলাম। এবার আমরা কি করব? দুর্বল ক্ষারকে দেব।
দুর্বল ক্ষারকে আমরা দিয়ে দিচ্ছি। দেখো এখন কিন্তু তোমরা জানো যে অ্যাসিড এবং ক্ষার যদি যুক্ত হয়, যৌগের যে মিশ্রণ আসে, মিশ্রণের রঙটা পরিবর্তন হয়ে যায় যদি আমরা ওখানে নির্দেশক ব্যবহার করে থাকি। ধরে নিচ্ছি এখানে নির্দেশক ছিল, এই কারণে কালারটা চেঞ্জ হয়ে গোলাপি বর্ণ ধারণ করেছে। দেখো এখন যে মিক্সচারটা বা আমরা যে দ্রবণটা পেয়েছি, এই দ্রবণের মধ্যে দুইটা জিনিস আছে। কি আছে তোমরা জানো, এতক্ষণ এটা নিয়ে আলোচনা হয়েছে, লবণ আছে এবং কি আছে, পানি আছে। তোমরা জানো যে লবণের প্রকৃতি হচ্ছে নিরপেক্ষ, এ অ্যাসিডও নয়, এ ক্ষারও নয়, এবং পানিও হচ্ছে নিরপেক্ষ। অর্থাৎ এই যে খালি পাত্রটা ছিল, এই খালি পাত্রের মধ্যে এখন যে মিশ্রণটা তৈরি হয়েছে, এই মিশ্রণের পিএইচ হওয়ার কথা 7, যেহেতু এটা কি নিরপেক্ষ। কিন্তু বাস্তব ক্ষেত্রে এই মিশ্রণের পিএইচ 7 নয়, 7 থেকে কিছুটা কম। অর্থাৎ এই দ্রবণের মধ্যে দ্রবণটা কিছুটা অম্লীয় বা অ্যাসিডিক হয়ে গেছে। এই যে অ্যাসিডিক যে হয়েছে, এর মূল কারণ হচ্ছে লবণ। কেন হয়েছে এই ব্যাখ্যাটা চলো আমরা একটু দেওয়ার চেষ্টা করি। আমরা পাত্র 3টাকে আমাদের কাছাকাছি রাখবো বোঝার সুবিধার্থে। আমরা একটি এক্সাম্পল নিই। দেখো একটি তীব্র অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নিলাম এবং একটি দুর্বল ক্ষারক কপার হাইড্রক্সাইডকে নিলাম। এখানে যে পাত্রটা আমরা দেখিয়েছি, দেখো এটি একটি তীব্র অ্যাসিডের পাত্র, এটি একটি দুর্বল ক্ষারের পাত্র। তীব্র অ্যাসিড হিসেবে আমরা সালফিউরিক অ্যাসিডকে দেখালাম, দুর্বল ক্ষার হিসেবে আমরা কপার হাইড্রক্সাইডকে দেখালাম। এখন এরা কি করবে, সালফিউরিক অ্যাসিড কপার হাইড্রক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে কপার সালফেট, লবণ এবং পানি উৎপন্ন করবে। এটিকে আমরা একটু সরিয়ে ফেলি, আমরা এখন একটু বিক্রিয়াটা কমপ্লিট করব। দেখো সালফিউরিক অ্যাসিড এবং কপার হাইড্রক্সাইড। এখন আমি কাকে কাকে বিক্রিয়া সাজাবো সেটি কিন্তু বাম দিকে সাজিয়েছি। এখন যদি তোমাকে বলি ডান দিকের প্রোডাক্ট দাও, তাহলে অবশ্যই তোমাকে এটা কিন্তু দেওয়া উচিত। এই হচ্ছে লবণমূলক সালফেট আর এটা হচ্ছে ধাতু। তোমরা কিন্তু যখন প্রশমন বিক্রিয়া করবা অবশ্যই প্লিজ এইভাবে করবা, আগে লবণমূলককে খুঁজবা, পরে ধাতুকে খুঁজবা, পরে অ্যাডজাস্ট করবা যোজনী। এরা দুজনে মিলে আমাদের কি তৈরি করবে, এরা দুজনে মিলে তৈরি করবে হচ্ছে আমাদের লবণটা, কপার সালফেট। আর পাশাপাশি পানি তৈরি হবে, পাশাপাশি পানি তৈরি হবে। এখন মিশ্রণের মধ্যে কপার সালফেট আছে আর আছে পানি, নিশ্চয়ই এটি নিরপেক্ষ হওয়ার কথা। কিন্তু যত প্রবলেম শুরু হয় এই কপার সালফেটের মধ্যে। কপার সালফেট যখন এখানে তৈরি হয়েছে দ্রবণের মতো, এই খালি পাত্রে কপার সালফেট যখন তৈরি হয়েছে, এই কপার এবং সালফেটটা মূলত আয়নিত অবস্থায় থাকে। কপার এবং সালফেটটা মূলত কী অবস্থায় থাকে, আয়নিত অবস্থায় থাকে, আয়নিত অবস্থায় থাকে। দেখো আমি একটু বাংলা লেখাটা পড়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। লবণটি নিরপেক্ষ নয়, কারণ কপার সালফেট দ্রবণে আয়নিত অবস্থায় থাকে, পরে দ্রবণে যে আয়নিত অবস্থায় কপার 2+ আছে সেটি পানির সাথে বিক্রিয়া করে কপার হাইড্রক্সাইড এবং H+ আয়ন উৎপন্ন করে। দ্রবণে যেহেতু H+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়, তাই সালফিউরিক অ্যাসিড এবং কপার হাইড্রক্সাইডের মিশ্রণের প্রকৃতি হয় অম্লীয়। বিষয়টা বুঝতে পেরেছো কিনা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এই যে খালি পাত্রটা আমাদের আছে, এই খালি পাত্রের মধ্যে আমরা ধরে নিই যে আমাদের কপার সালফেট লবণটা আছে। কিভাবে আছে, কপার 2+ এবং সালফেট 2- আকারে এটি তৈরি হয়েছে। যখন বিক্রিয়াটি চলতে থাকে ওইটার এক পর্যায়ে কপার 2+ কি করে পানির সাথে বিক্রিয়া করে ফেলে, পানির সাথে বিক্রিয়া করে কপার 2+ কি করে কপার হাইড্রক্সাইড CuOH2 উৎপন্ন করে, পাশাপাশি H+ অথবা হাইড্রোনিয়াম আয়ন H3O+ উৎপন্ন করে। যেহেতু একটি দ্রবণের H+ আয়নের ঘনমাত্রা বাড়লেও pH পরিবর্তন হয়, কমলেও pH পরিবর্তন হয়। এটি কিন্তু আমরা গত ক্লাসে দেখে আসছি, pH যখন পড়েছি। pH যদি বেড়ে যায়, H+ যদি বেড়ে যায়, pH এর মান কমে, অম্লের গাঢ়ত্ব বা অ্যাসিডের গাঢ়ত্ব বৃদ্ধি পায়। pH যদি H+ যদি হ্রাস পায়, pH এর মান বেড়ে যায়, অ্যাসিডিটি কমে, ক্ষারীয়তা বেড়ে যায়। যেহেতু এখানে H+ এর মান বেড়ে গেছে, pH এর মান কমে যাবে এবং দ্রবণটি কিছুটা হলেও অম্লীয় প্রকৃতির হবে। তাহলে একটি লবণ, এটি কিন্তু পরীক্ষায় এই জন্যই আসে বোঝার বিষয় বিধায়, একটি লবণ হওয়ার কথা ছিল নিরপেক্ষ, কিন্তু হয়ে গেছে কি অম্লীয়। মূল কারণটা কি, মূল কারণ হচ্ছে কপার সালফেট হচ্ছে একটি দুর্বল লবণ।
হ্যাঁ, এই লবণটা কি করে কপার 2+ এবং সালফেট 2- আয়ন আকারে দ্রবণে থাকে। কপার 2+টা দুর্বল ধাতু হওয়ার কারণে এটি পানির সাথে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড এবং H+ উৎপন্ন করে। এটি কখন এরকম এই লবণগুলো নিরপেক্ষ হবে না, এটি কখন ঘটবে? যে স্যার সকল অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় তো লবণ তৈরি হবে, তাহলে কখন আমরা বুঝবো যে লবণ নিরপেক্ষ হবে, আবার লবণ অম্লীয় হবে, আবার লবণ পানিতে থাকলে ক্ষারীয় হবে? মনে রাখবে, যখন অ্যাসিডও সবল ক্ষারও সবল, যখন অ্যাসিডও সবল ক্ষারও সবল, দুইটাই স্ট্রং, তখন যে লবণ তৈরি হবে সেটি নিরপেক্ষ। বাট অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যদি কোনো একটি দুর্বল হয়ে যায়, তখন যে লবণটা তৈরি হবে সেই লবণটা হয় অ্যাসিড হবে, না হয় ক্ষার হবে। সিম্পলি মনে রাখার উপায় হচ্ছে, যেটা তীব্র হয়, যেটা তীব্র থাকে, যদি অ্যাসিড তীব্র হয় তাহলে লবণের প্রকৃতি হবে অম্লীয়, যদি ক্ষার তীব্র হয় তাহলে লবণের প্রকৃতি হবে ক্ষারীয়। তো চলো আমরা একটু বিক্রিয়াটা এখানে দেখব। এখানে কপার সালফেট, দেখো অ্যাকোয়া, যেহেতু দ্রবণে পানির মধ্যে এটি আছে, কপার সালফেট কি করে, এটি কপার 2+ এবং সালফেট 2- আকারে দ্রবণে থাকে। এটি পরবর্তীতে পানির সাথে এইভাবে যুক্ত হয়ে কি তৈরি করবে, কপার হাইড্রোক্সাইড এবং H+ অথবা হাইড্রোনিয়াম আয়ন H3O+ একই জিনিস, এটি উৎপন্ন করবে। দেখো এখানে দেখা যাচ্ছে যে দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা বেড়ে গেছে, তাই দ্রবণের প্রকৃতি হচ্ছে অম্লীয়। খুব সিম্পল একটি জিনিস, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কি বলতে চেয়েছি। তাহলে এটি মাথায় রাখতে হবে যে লবণ তৈরি হবে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে, একটি লবণ সৃষ্টি হয়। সেই লবণটা যদি একটি সবল অ্যাসিড সবল ক্ষারের মাধ্যমে তৈরি হয়, তাহলে তার প্রকৃতি কখনোই কি হবে না, তার প্রকৃতি সর্বদা হবে নিরপেক্ষ, অ্যাসিড বা ক্ষারীয় হবে না। কিন্তু লবণ এবং ক্ষারের একটি যদি দুর্বল হয়ে যায়, তখন কিন্তু সেই লবণটি আর নিরপেক্ষ থাকবে না। এই ছিল লবণের আর্দ্র বিশ্লেষণ। আমরা কয়েকটি এক্সাম্পল এখন একটু দেখব। দেখো মাঝে মাঝে প্রশ্ন যদি এরকম আসে, কপার সালফেটের জলীয় দ্রবণ অম্ল ধর্ম বিশিষ্ট ব্যাখ্যা করো, তাহলে আমরা এই লেখাটা একটু লিখে নেব। লবণটি নিরপেক্ষ নয়, কারণ কপার সালফেটকে পানিতে দ্রবীভূত করলে আয়নিত অবস্থায় থাকে, পরে দ্রবণে কপার 2+ পানির সাথে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড এবং H3H+ উৎপন্ন করে। দ্রবণে যেহেতু H+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়, তাই কপার সালফেটের জলীয় দ্রবণের প্রকৃতি হয় অম্লীয় বিক্রিয়া নিম্নরূপ। একটু আগেই আমরা এটা করেছি, এই জন্য এটা নিয়ে খুব বেশি কথা এখানে বলার প্রয়োজন নাই। আরেকটি এক্সাম্পল আমরা দেখি। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্ল ধর্ম বিশিষ্ট হয়। এখন এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ যে অম্ল ধর্ম বিশিষ্ট হয়, এটি কিন্তু তোমাকে আংশিক বলেই দিয়েছে এখানে অম্ল ধর্ম বিশিষ্ট হয়। তো অম্ল যেহেতু অ্যাসিড ধর্ম বিশিষ্ট যেহেতু হবে, এখানে এই লবণকে তুমি দেখো বিশ্লেষণ করলে একটি পজিটিভ পার্ট অর্থাৎ অ্যামোনিয়াম NH3+, NH4+, আর হচ্ছে Cl-। এখানে যে জিনিসটা তোমার কাছে বোঝার বিষয় সেটা হচ্ছে Cl- কিন্তু এই জায়গাতে শক্তিশালী পার্ট থেকে এসেছে। Cl- অর্থাৎ এটি হচ্ছে অ্যাসিড মূলক অ্যাসিড। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই লবণটা যে তৈরি হয়েছে, লবণটার যাদের কাছ থেকে তৈরি হয়েছে তাদের অ্যাসিডটা ছিল শক্তিশালী, ক্ষারটা ছিল দুর্বল। এই কথাটি বুঝেছো কিনা আমি জানি না, আমি আবার একটু বলছি। দেখো এখানে Cl-, এখানে Cl- এর সাথে যদি তুমি H যুক্ত করো, তাহলেই কিন্তু আমরা অ্যাসিড পাবো। আমরা অ্যাসিড এবং ক্ষার ফরমেশন, কীভাবে অ্যাসিড তৈরি হয়, কীভাবে ক্ষার তৈরি হয়, সেটা কিন্তু আমরা দেখেছি। আমরা জানি হ্যালোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে অ্যাসিড তৈরি হয়। তাহলে এই যে অ্যাসিডটা আছে, এই অ্যাসিডটা, এই ক্লোরিনটা তৈরি হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে বা অন্য হ্যালোজেন থেকে, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এটি তৈরি হয়েছে। তাহলে এই Cl থেকে যেহেতু এটা এসেছে, সুতরাং অ্যাসিড হচ্ছে শক্তিশালী। আর এই যে NH4, এটা NH4OH অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে সৃষ্টি হয়েছে। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটি কিন্তু একটি দুর্বল ক্ষারের অংশ। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটি দুর্বল ক্ষার। তাহলে এখানে পজিটিভ চার্জটা হচ্ছে দুর্বল, নেগেটিভ চার্জটা হচ্ছে
সবল। তাহলে বোঝাই যাচ্ছে যে এটার অ্যাসিড ছিল সবল, তাহলে এই দ্রবণটা হবে, এই লবণের প্রকৃতিটা হবে অম্লীয়। তারপর আমরা একটু লেখাটা একটু দেখি। দেখো, লবণটি নিরপেক্ষ নয়, কারণ অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে আয়নিত অবস্থায় থাকে, পরে NH4+ পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া এবং H+ আয়ন বৃদ্ধি করে। যেহেতু H+ আয়ন তৈরি করবে, দ্রবণে যখনই H+ আয়ন তৈরি হবে তখনই বুঝবা যে এটা অম্লীয় হবে, কারণ H+ আয়ন তৈরি করলে H+ এর ঘনমাত্রা বৃদ্ধি পায়। আর যদি কখনো দ্রবণে OH- আয়ন বৃদ্ধি পায় তাহলে কিন্তু সে ক্ষারীয় হবে, দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে। তাহলে এখানে একটু বিক্রিয়াটা দেখো, NH4Cl এটি বিক্রিয়া করে NH4+ এবং Cl- উৎপন্ন করেছে। এখান থেকে NH4টা কী করবে, পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে এবং পাশাপাশি অ্যামোনিয়া তৈরি করবে। এবং এখানে একটু ভুল হয়েছে, এটা একটু ঠিক করে নিতে হবে আমাদের। এই জায়গাতে বেসিক্যালি হবে হচ্ছে OH-, এই জায়গাতে হবে, সরি এটা ঠিক আছে, ভুল না, এখানে তৈরি হবে H3O+, H3, এটি ঠিক আছে লেখাটা, H3O+, আর একটা হচ্ছে H+। তো দেখা যাচ্ছে যে এখানে কি হচ্ছে, H+ বৃদ্ধি পেয়েছে। যেহেতু এখানে H+ বৃদ্ধি পেয়েছে, সুতরাং দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। আবার একটু দেখো, অ্যামোনিয়াম প্লাস এটি পানির সাথে বিক্রিয়া করেছে এবং H3O+ বা H+ উৎপন্ন করেছে। এখন তোমাদের একটি প্রশ্ন আসতে পারে যে স্যার, এই জায়গায় তো আয়ন তৈরি হয়েছিল দুইটা, একটা হচ্ছে NH4+ আর একটা হচ্ছে Cl-, কেন পানির সাথে বিক্রিয়া করে নাই? তো এখানে একটু মনে রাখতে হবে, যেটা দুর্বল আয়ন হিসেবে দুর্বল, বা যেটি দুর্বল থেকে এসেছে সেটি মূলত পানির সাথে বিক্রিয়া করবে। এখানে একটি পটেনশিয়াল জারণ বা বিজারণ মানের উপরে এই বিষয়টা নির্ভর করে। যেহেতু ক্লোরিনটা এটি বেশি ত্যাগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই কারণে এখানে আর বিক্রিয়া পার্টিসিপেট করবে না, সে স্ট্যাবল একটা অবস্থায় আছে। এই কারণে অ্যামোনিয়াম আয়নটাই পানির সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এই ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণের ব্যাখ্যা। এখন যদি আমরা এটি কোনো একটি বোর্ডে এই প্রশ্নটি আসছে, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষার ধর্ম বিশিষ্ট হয়, এটি একটু ব্যাখ্যা করো। দেখো, ঠিক একইভাবে এই লেখাটা একটু ভালো করে পড়ো। এই লবণটি, সোডিয়াম কার্বনেট লবণটি নিরপেক্ষ নয়, কারণ সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করলে আয়নিত অবস্থায় থাকে, পরে দ্রবণে কার্বনেট পানির সাথে বিক্রিয়া করে OH- এবং H2CO3 উৎপন্ন করে। উৎপন্ন OH- পানির সাথে H+ এর সাথে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে, ফলে দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা হ্রাস পায়, pH বৃদ্ধি পায়, ফলে দ্রবণের প্রকৃতি হয় ক্ষারীয়। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে যে অংশটা আছে, দেখো আমরা লবণটার দিকে তাকালে দেখতে পাচ্ছি যে এখানে আছে সোডিয়াম আর আছে কার্বনেট অংশ। তোমরা জানো সোডিয়ামটা সাধারণত একটি তীব্র ধাতু, তাহলে এটি যেহেতু তীব্র ধাতু, এর যে ক্ষারটা ছিল অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটি কিন্তু তীব্র ক্ষার। আর এই যে কার্বনেটটা আছে, এর সাথে H যুক্ত করলে অ্যাসিড তৈরি হয়, অর্থাৎ কার্বনিক অ্যাসিড, এটি কিন্তু দুর্বল অ্যাসিড। তার মানে এখানে যে লবণটা আমরা পাচ্ছি এটি সবল ক্ষার এবং দুর্বল অ্যাসিড থেকে তৈরি হয়েছে। যেহেতু এটি একটি সবল ক্ষার থেকে তৈরি হয়েছে, তাহলে এই লবণের প্রকৃতি হবে ক্ষারীয়। দেখো, এটার দুর্বল যে আয়নটা আছে সেই আয়নটা পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে কি OH- আয়ন এবং কার্বনিক অ্যাসিড। যেহেতু দ্রবণে এই লবণ বিয়োজিত হয়ে বা লবণ পানির সাথে বিক্রিয়া করে OH- আয়ন তৈরি করে, এই OH- আয়নটা পানিতে আগে যেই H+ ছিল তাদেরকে ধরে ধরে খাওয়া শুরু করবে। তখন কি হবে, দ্রবণের H+ এর ঘনমাত্রা হ্রাস পেয়ে যাবে, pHটা বৃদ্ধি পাবে। আমরা জানি দ্রবণে যদি H+ এর পরিমাণ কমে pH কিন্তু বাড়ে, আর দ্রবণে যদি H+ এর পরিমাণ বাড়ে pH কমে। pH বাড়লে তোমরা জানো যে দ্রবণের প্রকৃতি হয়ে যাবে ক্ষারীয়। চলো আমরা একটু বিক্রিয়াটা দেখি। সোডিয়াম কার্বনেট ভেঙে সোডিয়াম প্লাস এবং কার্বনেট 2- উৎপন্ন করে। এই কার্বনেট পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড H2CO3 এবং OH-। এই H2CO3 পাশে যে OH- আছে সেই OH- কী করবে, এটি কিন্তু আবার এই H+ এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। এই যে H+টা সাথে বিক্রিয়া করে ফেললো, এটি দ্রবণ থেকে H+ আয়নের ঘনমাত্রাটাকে কমিয়ে ফেললো। তো আমার মনে হচ্ছে যে তোমরা বুঝতে পেরেছো, এটি কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের বইতে বা তোমাদের
সচরাচর যে গাইডগুলো আছে বাজারে সেটা কিন্তু এইভাবে ব্যাখ্যা করা না, সেটা একটু ভিন্নভাবে ব্যাখ্যা করা, কিন্তু এটা হচ্ছে পারফেক্ট একটা নিয়ম এই প্রকৃতি বোঝার। আশা করি তোমরা এটি ভালো করে খেয়াল করবে যে এখানে কেন এর প্রকৃতি ক্ষারীয় হয়েছে। সোডিয়াম কার্বনেটের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়, এর কারণ হচ্ছে সোডিয়াম কার্বনেট পানিতে যখন পানির মধ্যে যখন বিশ্লেষিত হয় তখন কার্বনেট অংশটা পানির সাথে বিক্রিয়া করে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। এই OH মাইনাস আয়ন দ্রবণে বৃদ্ধি পেলেই সেটি H প্লাস আয়নের ঘনমাত্রাকে কমিয়ে ফেলে, যার কারণে দ্রবণটি ক্ষারীয় হয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন যে বিষয়গুলো একটু লক্ষ্য করতে হবে, দেখো আমাদের লবণের আর্দ্র বিশ্লেষণ বুঝতে হলে লবণ তৈরির ক্ষেত্রে যে আয়নটি দুর্বল বা ক্ষার থেকে আসে, দুর্বল অ্যাসিড বা ক্ষার থেকে আসে, সেটি পানির সাথে বিক্রিয়া করবে। একটু আগে পানির সাথে কে বিক্রিয়া করবে এটি বোঝাটা আমাদের জন্য দরকার ছিল। এখানে বোঝার উপায় হচ্ছে লবণ তৈরির ক্ষেত্রে যে আয়নটি দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষার থেকে আসবে সেটি পানির সাথে বিক্রিয়া করবে এবং H প্লাস অথবা OH মাইনাস উৎপন্ন করবে। যদি দ্রবণে H প্লাস উৎপন্ন করে তবে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়, আর দ্রবণে যদি OH মাইনাস আয়ন উৎপন্ন করে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। বিষয়টি একদম ক্লিয়ার করে দিয়েছি, একটু নোট করে রাখো। আর পেছনের আলোচনাটা খেয়াল করলে এবার প্রকৃতিটা, লবণের প্রকৃতিটা বুঝতে তোমাদের জন্য সহজ হবে। তারপরে দেখো আমরা একটি লবণ নিয়েছি, এইটির উপর একটু স্টাডি করে চলো। সোডিয়াম কার্বনেটের দেখো সোডিয়াম এসেছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, যেটি একটি তীব্র ক্ষার। কার্বনেট এসেছে দুর্বল কার্বনিক অ্যাসিড থেকে, যেটি দুর্বল অ্যাসিড থেকে এসেছে। তাহলে যেহেতু কার্বনেটটি দুর্বল অ্যাসিড থেকে এসেছে সুতরাং এটি পানির সাথে বিক্রিয়া করবে। এখন যদি তুমি প্রশ্ন করো স্যার কোনটা কার থেকে আসছে এটা বুঝতে আমার কষ্ট হয়, আমার মনে হয় যে আমাদের এই প্রথম লেকচারটা তোমাকে অ্যাসিড কিভাবে তৈরি করে সেটি পরিচয় করিয়ে দেবে, আমাদের দ্বিতীয় লেকচারটা ক্ষার কীভাবে তৈরি হয় সেটি পরিচয় করিয়ে দেবে, আমাদের আজকের লেকচারটা এই লবণ তৈরির ক্ষেত্রে কোন অ্যাসিড কোন ক্ষার ব্যবহার হয়েছে সেটি কিন্তু তোমাকে বুঝতে সহযোগিতা করবে। এই ছিল টোটাল লবণের একটি পরিচয় তোমাদের কাছে। এটা কিন্তু পরীক্ষায় আসে, বিভিন্নভাবে পরীক্ষা আসে, আর এটি তোমাদের বোঝাও জরুরি। অনেক সময় আমাদের শিক্ষার্থীরা লবণ চেনে না বা লবণ বুঝতে চায় না, বুঝতে পারে না। আশা করি আজকের লেকচারের পরে তোমার লবণ চিনতে আর অসুবিধা হবে না। দেখো আরেকটি ছোট্ট নোট আছে, সেটা হচ্ছে দুর্বল ক্ষার প্লাস সবল অ্যাসিড দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়, যে সবল প্রকৃতি হবে তার। আর এটা হচ্ছে সবল ক্ষার দুর্বল অ্যাসিড দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়, যে শক্তিশালী তার প্রকৃতি হবে দ্রবণের। এখন আমরা একটু ছোট্ট করে নির্দেশক শিখব। দেখো আমরা একটি বিকার নিলাম, এটার মধ্যে অ্যাসিড নিলাম, এটার মধ্যে ক্ষার নিলাম। আমরা কি করব, ছোট করে বাইরে থেকে এক ফোঁটা বস্তু দেব। এটা দেওয়ার ফলে দেখো একটু ভালো করে খেয়াল রাখো, নির্দেশক আগামী ক্লাসে যদিও অনেক বড় আলোচনা হবে কিন্তু এখানেও তোমাদের কিছু জিনিস একটু বুঝতে হবে। এই যে নির্দেশক দেওয়ার পরে আমরা দেখলাম যে অ্যাসিডের কালার ধীরে 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 কী হয়ে গেল, গোলাপি হয়ে গেল। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে বাইরে থেকে যে জিনিসটা আমরা দিচ্ছি সে অ্যাসিডের বর্ণকে চেঞ্জ করে ফেলতে সক্ষম হলো। এখন আমরা এটাকে সরিয়ে নেব। এবার আমরা কি করব, আমরা ক্ষার যুক্ত করব। এবার আমরা ক্ষার যুক্ত করে দেখব যে এই ক্ষারটা যখন এখন আমরা যুক্ত করছি ধীরে 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 এই কি হবে, নির্দেশক যুক্ত যে বর্ণটা ছিল অ্যাসিডের তার বর্ণ কিন্তু নতুন করে আবার সে পরিবর্তন করে ফেলছে। এখন যে বর্ণ হচ্ছে সেটি কিন্তু আবার ভিন্ন ধর্মের একটি বর্ণ গ্রিন হয়ে যাচ্ছে। তাহলে এই যে বর্ণের একটা পরিবর্তন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা যখন অ্যাসিড ক্ষার টাইট্রেশন করব বা অনুমাপন করব এটি আমরা তখন ভালো করে বোঝার চেষ্টা করব। এটির উপরে যদিও তোমাদের বড় কোনো আলোচনা নাই, তারপরে আমি চেষ্টা করব পরবর্তী লেকচারটাতে এটি কিছুটা আনতে। তাহলে এখন দ্রবণের মধ্যে কি হচ্ছে দেখো, লবণ এবং পানি তৈরি হলো। এটি তোমরা জানো অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি হয় এবং লক্ষণীয় যে প্রশমন বিক্রিয়া বর্ণ পরিবর্তন হচ্ছে, এই বর্ণ পরিবর্তনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, এটি একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন দেখো এখানে কি লিখলাম, মূলত এখানে বর্ণ পরিবর্তনের জন্য অ্যাসিড বা ক্ষার দায়ী নয়, যে বস্তুটি বর্ণ পরিবর্তনের জন্য দায়ী তাকেই কিন্তু নির্দেশক বলা হচ্ছে। তো দেখো নির্দেশকের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি, এমন একটি বস্তু অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষারের প্রশমন বিক্রিয়ার শেষ বিন্দু চিহ্নিত করতে সহযোগিতা করে, সেটিকে বলা হয় নির্দেশক।
দেখো তাহলে নির্দেশক কি, ওই যে আমরা অল্প করে যে বস্তুটাকে ঢেলেছিলাম সেটি হচ্ছে নির্দেশক। একদম চিত্রের মাধ্যমে তোমাদেরকে নির্দেশক দেওয়া হলো। নির্দেশকের মূল কাজ হচ্ছে বর্ণ পরিবর্তন করে শেষ বিন্দুকে চিহ্নিত করা, এটি হচ্ছে নির্দেশকের কাজ। মনে থাকবে আশা করি নির্দেশকটা কি। আমরা একটু নির্দেশকের এখন একটা ছোটোখাটো সংজ্ঞা দেব। যে সকল রাসায়নিক পদার্থ অ্যাসিড ও ক্ষারককে শনাক্ত করে এবং যা অ্যাসিড ও ক্ষারকের সংস্পর্শে এসে রং পরিবর্তন করে তাদেরকে নির্দেশক বলে। খুব সুন্দর একটা সংজ্ঞা, এটি তোমরা লিখে নিও যে এই সংজ্ঞাটি এভাবে বিভিন্ন বইতে বিভিন্নভাবে সংজ্ঞা আছে, এটি যথেষ্ট সুন্দর একটি সংজ্ঞা, তোমরা এটি লিখে নিতে পারো। দেখো এরপরে এই অংশটা একটু দেখে নাও। সাধারণত বিজ্ঞানাগারে অ্যাসিড শনাক্ত করার জন্য লিটমাস দ্রবণ বা কাগজ ব্যবহার করায়। লিটমাস কাগজ কিন্তু একটি নির্দেশক। এরপরে মিথাইল অরেঞ্জ নামক নির্দেশক আছে, ফেনফথ্যালিন নামক নির্দেশক আছে। এই 3 ধরনের নির্দেশকে আমরা বিজ্ঞানাগারে তোমাদের জন্য সাধারণত ব্যবহার করে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের গাছের নির্যাস, এটি অবজেক্টিভে আসে। জবা ফুলের রস, এটি নির্দেশক হিসেবে ব্যবহার করা যায়। উল্লেখ্য যে অধিকাংশ নির্দেশকেই জৈব পদার্থ, কিছু কিছু আছে ক্ষারীয় পদার্থ হিসেবে ব্যবহার হয়। নির্দেশক নিয়ে ছোট একটি পয়েন্ট, এটি একটু তোমরা মাথায় রেখো। এখন নির্দেশকের আমরা একটু প্রকারভেদটা দেখে নেই, এটি যদিও তোমাদের কাজে লাগবে না, তারপর আমি একটু দিয়ে দিচ্ছি। নির্দেশক সাধারণত 3 প্রকারের হয়ে থাকে: অম্লক্ষারক নির্দেশক, জারণ বিজারণ নির্দেশক, আর একটা হচ্ছে শোষণ নির্দেশক। শোষণ বানানটা ভুল আছে, এটা একটু ঠিক করে নিও। নির্দেশক 3 ধরনের হয়ে থাকে। তোমাদের পরবর্তী ক্লাসে অম্লক্ষারক নির্দেশকের উপর একটু আলোচনা হবে। আজকে কিছু অম্লক্ষারক নির্দেশকের সংজ্ঞা একটু আমরা পরের পয়েন্টে একটু দিয়ে দিই। চলো দেখো অম্লক্ষারক নির্দেশক। অম্লক্ষারক টাইট্রেশনের সময় শেষ বিন্দু বা তুল্যতা বিন্দু নির্ধারণের জন্য যে যৌগ ব্যবহার করা হয়, এই যৌগগুলোকে এক ধরনের ক্ষারীয় মাধ্যমে তারা এক ধরনের কালার দেখায় এবং অম্লীয় মাধ্যমে আরেক ধরনের কালার দেখায়, তাদেরকে অম্লক্ষারক নির্দেশক বলে। যেটা একটু আগে আমরা দেখেছি যে অ্যাসিড মাধ্যমে নির্দেশকটা এক ধরনের বর্ণ দেখিয়েছে গোলাপি, এবং ক্ষারীয় মাধ্যমে সে আরেক ধরনের বর্ণ দেখিয়েছে গ্রিন। তাহলে অম্লক্ষারক নির্দেশক হচ্ছে তারা অম্লের মধ্যে এক ধরনের কালার দেখাবে এবং ক্ষারের মাধ্যমে আরেক ধরনের কালার দেখিয়ে তারা তুল্যতা বিন্দু বা শেষ বিন্দুটা নির্ধারণ করবে। এখানে তুল্যতা বিন্দু বা শেষ বিন্দু কি, এটি প্র্যাকটিক্যালি বললে ভালো হতো, প্র্যাকটিক্যাল একটা ক্লাসের মতো। অর্থাৎ শেষ কালার চেঞ্জ হওয়ার লাস্ট ড্রপ, লাস্ট অবস্থাটাকেই শেষ বিন্দু বলা হয়। তাহলে একটি ছোট্ট চার্ট আছে, প্লিজ এই চার্টটা তোমরা একটু তুলে নিবা, এটি তোমাদের কাজে লাগবে। অবজেক্টিভের জন্য প্রয়োজন হতে পারে, বিভিন্ন কাজে প্রয়োজন হতে পারে, এটা একটু তুলে নিও। কয়েকটি মাত্র আমরা নির্দেশকের নাম দিয়েছি, এছাড়াও বেশ কিছু নির্দেশক আছে, এখানে তোমাদের এই কটি শিখলেই হবে। দেখো ফেনফথ্যালিন, ফেনফথ্যালিনকে যখন তুমি অ্যাসিডের মধ্যে দিবা তখন সেটি বর্ণহীন হবে, কিন্তু ক্ষারের মধ্যে দিলে সেটি হবে গোলাপি। মিথাইল অরেঞ্জ, এটি অ্যাসিডের মধ্যে দিলে বর্ণ হবে লাল। এই মিথাইল অরেঞ্জকেই যদি তুমি ক্ষারের মধ্যে দাও সেটি হবে হলুদ। মিথাইল রেড, এটি অম্লের মধ্যে দিলে হবে লাল এবং ক্ষারের মধ্যে দিলে হবে হলুদ। থাইমল ব্লু, এটি অ্যাসিডের মধ্যে হবে লাল, ক্ষারের মধ্যে হবে হলুদ। লিটমাস পেপার, এটি হবে লাল এবং নীল। পাশাপাশি পিএইচ পরিসর, এটি একটু মনে রাখতে হবে, ফেনফথ্যালিনের পিএইচ পরিসর। এখন প্রশ্ন আসতেই পারে যে স্যার পিএইচ পরিসরটা কি, এটা একটু নেক্সট ক্লাসে আমরা আলোচনা করি যে পিএইচ পরিসর এটি কেন কাজে লাগবে। যদিও তোমাদের 9-10 ক্লাসের জন্য খুব বেশি দরকার হবে না, তারপরেও আমি এটি নেক্সট ক্লাসে ইউনিভার্সাল ইন্ডিকেটর আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব, সেখানে এটা তোমরা বুঝতে পারবে আশা করি। তো এই যে জিনিসগুলো আছে এটি একটি নোট করে, খাতায় তুলে নোট করে রেখে এটা একটু চেষ্টা করবে মাথায় রাখার। খুব বেশি জরুরি দরকার না, শুধু এটি একটু দেখে রাখবে, তাহলেই তোমাদের হবে। দেখো পরবর্তী ক্লাসে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর। এটার মধ্যে, এই আলোচনার মধ্যে অনেক কিছু আসবে, সেটি তোমরা একটু জানতে পারবে এই আলোচনার মধ্যে। এরপরে পিএইচের ব্যবহার সম্পর্কে আমরা জানবো, পানির ক্ষরতা সম্পর্কে জানবো, সিওডি বিওডি সম্পর্কে জানবো, পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া সম্পর্কে জানবো। এই 5টি থিম থাকবে আগামী ক্লাসের জন্য ইনশাআল্লাহ। এরপরে নতুন এর সাথে সংমিশ্রণে যত উপাদান আসে সেগুলো নিয়ে আগামী লেকচারটি সাজানো হবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে তোমাদের আজকের লেকচারে এতটুকুই। ধন্যবাদ সকলকে। আশা করি তোমরা বাসায় সকলেই পড়াশোনা করবে এবং স্টাডিটাকে চালিয়ে যাবে। প্লিজ তোমরা বাইরে ঘোরাঘুরি করবে না, তোমাদের সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার হচ্ছে। যদিও স্যারেরা তোমাদের টাচে নেই, তারপরেও যেভাবে পারো ক্লাসগুলো করো, অনলাইন ক্লাসগুলো। অনলাইন ক্লাসের একটা সুবিধা হচ্ছে একটা টিচার এখন সারা বাংলাদেশের সকল স্টুডেন্টের শিক্ষক হয়ে গেছে। আগে আমি যে প্রতিষ্ঠানের শিক্ষক ছিলাম শুধু তাদের ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে আমি শিক্ষক ছিলাম, কিন্তু আজকে সকলের কাছে আমি শিক্ষক।
যেহেতু আমি অনলাইন ক্লাস করছি, আমার ক্লাস যারা দেখে তারাই আমার ক্লাসটা থেকে উপকৃত হচ্ছে। দ্যাটস ওয়াই তোমরা তোমাদের নিজেদের টিচার না, কোন টিচার না, যেখানে পারো যে কোনো একটা পেজের মাধ্যমে ক্লাস করে নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করো। আশা করি সবাই ক্লাস করবে এবং ভালো থাকবে, বাসায় থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।